কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স 100% অর্গানিক 16 মিনিটস। আমন্ত্রণ এটিএন নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস 100% অর্গানিক 16 মিনিটসে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। দর্শক, আজ আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি আপনার সবার প্রিয় ক্রিকেটার, উইকেটকিপার, ব্যাটার এনামুল হক বিজয়ের সাথে। বিজয়, কেমন আছেন? আপনার ঈদ কেমন কাটছে? ঈদের আনন্দটা কিভাবে উদযাপন করছেন? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমাকে আপনাদের প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। ঈদ ভালো কাটছে। ঢাকাতে ঈদ করলাম ফ্যামিলির সাথে। মাংস বিতরণ, নিজেরা রান্না করে খাওয়া, সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, এগুলো মিলিয়ে আসলে ঈদগুলো কাটছে। সাথে আজকে প্র্যাকটিসে শুরু করে দিয়েছি। আসলে ডিপিএল চলছে, আপনারা জানেন, তো সব কিছু মিলে আসলে ব্যস্ততা আছে। ক্রিকেট নিয়েই তো সারা বছর আপনার বিশেষ করে যারা ক্রিকেটার তারা ক্রিকেট নিয়েই সারা বছর ব্যস্ত থাকেন। হ্যাঁ, তো পরিবারকে ছাড়া তো ঈদ পালন করতে হয়েছে অনেকবারই। হ্যাঁ, সেই স্মৃতিটা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন। আমার প্রথম ঈদ আমি মিস করেছি আমরা যখন আন্ডার 17 একটা ট্যুর করেছিলাম পাকিস্তানে। তো তখন আমরা একসাথে ঈদ করেছিলাম বাইরে, এবং সেখানে আসলে নামাজ পড়া ছাড়া আসলে অনেক কিছু করার কোনো সুযোগ ছিল না। আমরা সেদিনই আবার প্র্যাকটিসে চলে গিয়েছি, আমাদের পরের দিন ম্যাচ ছিল। তো একসাথে ঈদ পালন করা প্লেয়ারদের সাথে ওইটাই প্রথম ছিল। তাছাড়া আমি আন্ডার 19 সময় অস্ট্রেলিয়াতে আমরা একবার ঈদ পালন করেছি একসাথে। সেটা আসলে ডিফারেন্ট, কারণ আসলে আমরা যখন দেশের বাইরে যাই তখন আসলে বাংলা খাবার অনেক সময় পাই না। তো যখন কোনো মেহমানদারি হয়, মানে আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, হয়তো মুসলমান কমিউনিটি বা বাংলাদেশ কমিউনিটি, তখন আসলে আমরা অনেক দারুণ এনজয় করি যে আজকে অনেকদিন পরে ইলিশ মাছ খাবো, বা আজকে অনেকদিন পরে বিফ কারি খাবো। তো এই ব্যাপারগুলো অনেক দারুণ, আমাদের এক্সাইটমেন্ট থাকে। এই যে নিজেরা রান্না করে ঈদ পালন করা, এই মানে ইনগ্রিডিয়েন্টগুলো পাওয়ার যে বিষয়টা থাকে, যে চাল ভাত আমরা যেটা পছন্দ করি বাঙালিরা, সেটা কি সহজে পাওয়া যায়? হ্যাঁ, ভালো বলছেন। এটা আসলে সুপার শপগুলোতে অনেক সময় পাওয়া যায়। যেমন মুশফিক ভাই ভালো রান্না করে, ইমরুল কায়েস ভাই ভালো কাটাকাটি করে। তো এই ব্যাপারগুলো ভালো ছিল। রকিবুল ভাই ছিল, আর অনেকে ছিল যারা একসাথে ছিলাম। আমি, তাসকিন, একবার লিটন, সৌম্য, সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছে। বাইরে আমরা রাতে ডিনার থাকে, টিম ডিনার, সেখানে খাওয়া দাওয়া করা হয়। তো ইনগ্রিডিয়েন্টস অনেক সময় পাওয়া যায় না, বাট ম্যানেজ করা হয়। যারা মুসলমান আছে তারা তো পেঁয়াজ, ঝালমরিচ যেগুলো আছে, রসুন, ওইগুলো দিয়ে আসলে করা হয়। বাট বাসার বাড়ির মতো টেস্টটা অবশ্যই হয় না। এত ব্যস্ততার মাঝে আসলে এই খুশির দিনটা, এই আনন্দের দিনটা তো পরিবার থেকে একটু সময় দিতে হয়। এটা ম্যানেজমেন্টে একজন ক্রিকেট হিসেবে ঠিক কতটা চ্যালেঞ্জিং? মানে আমার কাছে মনে হয় চ্যালেঞ্জিং ওইরকম না, যদি ওইভাবে আসলে আপনি মেনটেন করে চলেন। আসলে ক্রিকেটার তো ফ্যামিলি ম্যান হওয়াটাও জরুরি, যে আমি আসলে আমার ওয়াইফকে, আমার বেবিকে, বা আমার আব্বু আম্মুকে, ভাই যারা আছে বা বন্ধু যারা আছে তাদেরকে কিভাবে সময় দিচ্ছে। তো যারা আসলে ক্রিকেট মাঠে ম্যানেজ করে বড় রান করতে পারে, তাইলে আমি মনে করি তারা ফ্যামিলিতেও আসলে ম্যানেজ করার ক্ষমতা রাখে। বাট এটা সত্যি যে আমরা সারা বছর আমরা একটি স্ট্রেসের মধ্যে দিয়ে যাই। আসলে ক্রিকেটটা তো পুরোটাই মেন্টাল গেম। তো আমাদের মেন্টালি আমরা সবসময় ভালো থাকি না। আমরা ভালো খেললে একরকম থাকি, খারাপ খেললে আরেক রকম থাকি। আবার কোনো টুর্নামেন্ট থেকে বাদ পড়লে একরকম থাকি, আবার কোনো টুর্নামেন্টে চান্স পেলে আরেক রকম থাকি। আসলে আমাদের অবশ্যই আমাদের মাইন্ড চেঞ্জ হতে থাকে, আমাদের খুশি চেঞ্জ হতে থাকে। আবার আমি অনেক সময় হয় না যে আমি নিজে খারাপ করলাম, ঠিক আছে, বাট আমার বন্ধু ভালো করে ফেললো, ওটাতে কষ্ট আরও বেশি। তো এরকম সিনারিও অনেক সময় ঘটে। তো এটা শুধু আমার জন্য না, সবার জন্যই। কুষ্টিয়ায় বেড়ে ওঠা, সেখানে প্রাইমারি স্কুল শেষ করে বিকেএসপিতে আসা, তো তারপরে একজন মানে ক্রিকেটার, তারপরে জাতীয় ক্রিকেটার, এই যে জার্নিটাতে আপনি আসলে কাকে বেশি মিস করেন বা মনে করেন? আসলে আমার ছোটবেলা থেকেই আমার বন্ধু সার্কেলটা কম। আমি আসলে কুষ্টিয়া হাউজিংয়ে বড় হয়েছি। আমি বিহঙ্গন ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস ইন সেন্স, আমি বড় ভাইয়ের সাথে করে টেপ টেনিস বলে আমরা ওখানে আমাদের বিহঙ্গন ক্রিকেট ক্লাব, ওই নামে একটা ক্লাব আমাদের হাউজিংয়ে ছিল। তো ওই ক্লাবেই আমি বড় হয়েছি। তুইন ভাইয়ের হাত থেকে আমার কিপিং করা শুরু। শরীফ ভাই ছিল বিহঙ্গন টিমের ক্যাপ্টেন, আমার বড় ভাই ছিল পেস বলার। তাছাড়া ইকবাল ভাই, জুয়েল ভাই, মানে দারুণ, বাদশা ভাই, খুব দারুণ একটা বড় ভাইরা ছিল আমার বড় ভাইরা। তো আমার আপন বড় ভাই সজীব, উনি আসলে পেস বোলিং করতে আমাকে নিয়ে যেত। তো তারপরে
ওই সময় আমার খেলাটা ইন্টারেস্ট আসে। আর সাথে সাথে আমাদের হাবিবুল বাশার ভাই তখন জিম্বাবুয়ের সাথে টুর্নামেন্ট জিতে, মানে জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট জিতে। তো ওই যে একটা কুষ্টিয়াতে একটা ক্রিকেটীয় আমেজ, এখন তো ক্রিকেটটা অনেক কমে গেছে, আমার মনে হয় যে জেলা শহরে খেলা একটু কম হয়, বাট ওই সময় একটা জমকালো টেপ টেনিস, প্রতিদিন টেপ টেনিস বা 5 স্টার বলে বিকালবেলা হলেই সবাই মাঠে চলে যাচ্ছে, 3-4টা উইকেট পেতে প্রায় 40-50 জনের একটা দারুণ একটা মেলার মতো। তো ওইখানে আমার বড় ভাই আমাকে খেলার জন্য খুব ইন্সপায়ার করেছে। হাবিবুল বাশার সুমন ভাইও তো কুষ্টিয়ার। এই আপনার ক্রিকেটার হয়ে ওঠার পিছনে কি সুমন ভাইয়ের কোনো একটা অবদান বা অনুপ্রেরণা? বাট ইন্সপায়ারিং বলতে গেলে হ্যাঁ, কুষ্টিয়া থেকে একজন হয়েছে, আমিও যদি পারি, এরকম একটা অবশ্যই কাজ করেছে। তো পরবর্তীতে যখন আলাপচারিতা হয় তখন আসলে জিনিসটা কাজ করে। আর যখন আমি বিকেএসপিতে চলে গেছি তখন তো আমি বিকেএসপিতে থাকাকালীন অবস্থায় বড় বড় প্লেয়ারদেরকে খেলতে দেখতাম মাঠে, কারণ বিকেএসপি 2 নাম্বার মাঠে, 1 নাম্বার মাঠে প্রিমিয়ার লিগগুলো হতো। তো আমি যখনই 7-এ ভর্তি হয়ে গেলাম, মানে বুঝতেই তখন যে দেখতেছি তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মার্শাল আয়ুব, ডলার মাহমুদ, জিয়াউর রহমান, মানে সব বড় বড় না, ইমরুল কায়েস, মানে তখন বুঝতেছি যে এরা অনেক সুপারস্টার। তো চোখের সামনেই প্রতিদিন ম্যাচ হতো প্রিমিয়ার লিগে টানা 1.5-2 মাস। তো তখন আসলে তাদেরকে দেখেও ইন্সপায়ার হয়েছে যে না, আমি খেলতে হবে। সাথে আবার স্টুডেন্ট আমাদের বিকেএসপিতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আব্দুল রাজ্জাক, নাসির হোসেন, মমিনুল হক। তো এই তখন আসলে সব মিলে আসলে ইন্সপায়ার হয়েছি বলতে পারি। তো অনূর্ধ্ব-19 দলের হয়ে একটা সেরা পারফর্মার ছিলেন, হ্যাঁ। তো অনূর্ধ্ব-19 দল থেকে জাতীয় দলে আসলেন 2012 সালে, যে শতকটা হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনায়, তখন মনে হয় আপনার 20তম জন্মদিন ওই দিনটা, হ্যাঁ। এই স্মৃতিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আসলে খুবই আন্ডার-19টা আমার খুব ভালো সময় পার করেছি, কারণ আমাদের টিমটা খুব চমৎকার ছিল। আমি 2010-এও আন্ডার-19 খেলেছি, কিন্তু 12টা অনেক বেশি চমৎকার। ওপেনিংয়ে সৌম্য, লিটন, ওয়ানডাউনে আমি, 4-এ মোসাদ্দেক, 5-এ সোহান, 6-এ আলামিন, 7-এ আসিফ আহমেদ রাতুল, তারপরে ছিল আপনার লেফট আর্ম স্পিনার নাইম, তারপরে তাসকিন, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির। সো টু গুড টিম, নাসুম ছিল। সো দে আর ভেরি গুড সাইড। তো আমরা মনে হয় যে খুব আশা করেছিলাম যে এবার খুব একটা ভালো রেজাল্ট হবে। সামহাও অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচে হেরে যাওয়ার কারণে, ইনসিডেন্টের কারণে আমরা থ্রু করতে পারিনি। কিন্তু ওই সেঞ্চুরির হ্যাবিটটা তো আমার আন্ডার-19, তারপরে ফার্স্ট ক্লাস এবং আপনার বিজয় দিবস টুর্নামেন্ট, তারপরে আপনার স্বাধীনতা দিবস টুর্নামেন্টেও আমি সেঞ্চুরি করেছি। তো ওই বছরটা আমার একটা সেঞ্চুরির একটা দারুণ হ্যাবিট যাচ্ছিল, যে আমি গ্র্যাজুয়ালি প্রায় ম্যাচে ভালো করতাম, যেদিন করতাম সেঞ্চুরি। সো ওই ব্যাপারটা আমার একটা হ্যাবিটের মতো কাজে দিয়েছে। জীবন, আপনি একটা কথা বললেন যে ডোমেস্টিকে রান করা এবং জাতীয় টিমে রান করা, ডোমেস্টিকে কিন্তু আপনাকে বলা হয় রানের রাজা, হ্যাঁ, আমাদের দেশের প্রেক্ষাপটে। এবং আপনার একটা ডোমেস্টিকে বিশ্ব রেকর্ডও আছে, মানে 1133 কি কত এরকম একটা রান আছে। তো এই যে ডোমেস্টিকে আপনি রানের রাজা, সেই জায়গায় জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে একটা থাকতে হচ্ছে, এটা কি মানে কতটা আপনাকে পোড়ায়? বা অনেক আসলে অনেক, আপনার এই কথাটাই আমার অনেক কষ্ট দেয় যে, এবং অনেকের মিক্সড ধারণাও আছে আমাকে নিয়ে, যে আমি ডোমেস্টিকে ভালো খেলি, ইন্টারন্যাশনালি খেলি না। এই একটা বাজে ধারণা সবার মধ্যে আছে। এটা হয়তো বা সোশ্যালি বা যেভাবেও হোক তাদের কাছে পৌঁছাই গেছে। দেখেন, একটা জিনিস ওনারা আন্ডারস্ট্যান্ড করে না, হয়তো সবাই ভালো বুঝে ক্রিকেট, তারপরে আমার দিক থেকে আমি ক্লিয়ার করতে চাই, আমি যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়লাম ইনজুরির কারণে, আমি কিন্তু পারফর্মের কারণে বাদ পড়িনি, ইনজুরির কারণে। তো 2016 পর্যন্ত আমি বাংলাদেশের সব থেকে কম ম্যাচে 1000 রানের মালিক। আমি আন্ডার-19-এ ভালো খেলাম, সব কিছু ভালো যাচ্ছে। আমি ইনজুরির কারণে আমাকে কিন্তু 3 বছর খেলানো হয় নাই, নট এ সিঙ্গেল ম্যাচ। এখন আমার দোষ কি বলেন তো? আমি তো ইনজুরিতে পড়লাম, তো এখন তাদের কি ব্যাক করার দরকার ছিল না? মানে এটা আমি কি করব? আমাকে যদি কেউ না নেয় আমি কি করতে পারি? আপনি বলেন ওই সময় পারফর্ম করেছি, আর আমি এমন তো না পারফর্মের কারণে বাদ পড়লাম, আমি ইনজুরির কারণে বাদ পড়লাম। তা আমি আর আসতে পারতেছি না, এটা আমার দোষ? আমাকে বলেন, এটা আমার দোষ না। যে তারা নিচ্ছে না সেটা আমার দোষ না, কারণ মাত্র ওয়ার্ল্ড কাপে 2টা ম্যাচ খেললাম, 3 নাম্বার ম্যাচে আমি ইনজুর্ড। এরপরে আমাকে আর নিলই না। আর আমি কি করতে পারি? এরপরে যখন আমি সুযোগ পেলাম তখন আমি মাত্র 4টা থেকে 5টা ম্যাচ খেললাম, ভালো করতে পারলাম না। তাই এই কি আমি খারাপ হয়ে গেলাম? ব্যাপারটা এরকম হয়েছে যে আমি তখনই খারাপ হয়ে গেছি। তারপরে আবার আমাকে পারফর্মের উপর পারফর্ম করে আমি আবার এই 1138 রান করলাম। এছাড়াও আমি এনসিএলে হাইস্ট রান টেকার, বিসিএলে হাইস্ট রান টেকার, আমি এরকম করেই তো আসছি। আসার পর আবার আমি জিম্বাবুয়ের সাথে সুযোগ পেলাম, তখন কিন্তু ব্যাক টু ব্যাক 2টা 50ও করলাম। এরপর আমি আবার যদি বাদ, আমাকে যদি বলে যে আমি ইন্টারন্যাশনাল পারি না বা ইন্টারন্যাশনালে খেলি না,
বা ডোমেস্টিকের প্লেয়ার, এটা আমার আমার মনে হয় যে এটা যুক্তিযোগ্য না। মানে আমার ক্ষেত্রে মনে হয় যে এটা আসলে তারা ভুল একটা কথা বিলং করতেছে এবং এটাকে ক্যারি করতেছে। আমি মনে করি আমাকে পর্যাপ্ত সুযোগ দেয়াই হয় নাই, এটা আমি সবসময় বিশ্বাস করি এবং আমি অনেক ডিজার্ভ করি। যে আমি একটা প্লেয়ার যখন একটা টুর্নামেন্টে মাত্র 15 ম্যাচে মানে অলমোস্ট 100 এভারেজে স্ট্রাইকের 100 করে একটা টুর্নামেন্ট একটা ছেলে এরকম পারফরমেন্স করবে যেখানে সবাই খেলে, তো সেই ছেলেকে আপনি তো 1 বছর 2 বছর ক্যারি করবেন, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এটা আমি তো ভুল চাচ্ছি না। তো সেখানে আমাকে সুযোগ কি ওই পরিমাণ দেওয়া হয়েছে? হয় নাই কিন্তু। তো এখন মানুষ যদি বলে, আর আমারও কষ্টদায়ক বিষয় যে আমি যে পরিমাণ ডোমেস্টিকে ভালো খেলছি বা খেলি সেটা আসলে ন্যাশনাল টিমে মেলে ধরতে পারেনি, এটাও আমার কষ্ট। আমি তো প্রিমিয়ার লিগ খেলে অর্থ পাচ্ছি, বিপিএল খেলে অর্থ পাচ্ছি, বাট ওই অর্থটা আমার দেশের জন্য উপকারে আসতেছে না। আমিও রিগ্রেট ফিল করি যে আমি যে দিতে পারি বা আমার যে ক্ষমতা আছে দেয়ার, সেটা আমি দিতে পারতেছি না। এটা তো আমারও খারাপ লাগার বিষয়। তাহলে আপনার কাছে কি মনে হয় যে আপনার সাথে আসলে সঠিক আমার কাছে 100% মনে হয়, 100-200% মনে হয়, এটা একদম আমার কাছে মনে হয় একদম একদম রিয়েল ট্রু। আমাকে 100% ক্যারি করা যেত এবং যাই। আমি যেরকম এক্সপেরিয়েন্স, আমি অলমোস্ট 23,000 রান আমার ডোমেস্টিক ইন্টারন্যাশনাল মিলে, আমার 51টা সেঞ্চুরি, এগুলো দিয়ে আমি করবো কি যদি আমি ইন্টারন্যাশনাল না খেলতে পারি? সো আমার কাছে মনে হয় আমি পারফর্ম করলে অবশ্যই সুযোগ ডিজার্ভ করি এবং এটা আশা করি আমি বাংলাদেশ টিমকে অনেক কিছু দিতে পারবো। এই যে নানা বাধা বিপত্তি, এরপরও এনামুল হক বিজয়, একটাই নাম, বিজয় বাংলাদেশের ওপেনিংয়ে একটা আলোড়ন তৈরি করছিল। হ্যাঁ, বাংলাদেশের ওপেনিংয়ে ব্যাটিংয়ে যে একটা সংকট ছিল, সেই সংকটটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছিল এবং বিজয়কে নিয়ে সবাই স্বপ্ন দেখছিল। এই যে বিজয়ের চলার পথে নানা চড়াই উতরাই, নানা বাধা বিপত্তি, এই সময়টা আসলে খুব কাছে থেকে হ্যাঁ কে আপনাকে আগলে রেখেছেন? আসলে এটা আমি মনে করি যে কেউ কাউকে ওইভাবে আগলে রাখে না। আসলে মোটিভেশন বা ডেডিকেশন বা ডিসিপ্লিন আসলে নিজেরই তৈরি করতে হয়, নিজেরই রাখতে হয়। আপনাকে যত যেই সাপোর্ট করুক, বাট আপনার মাথার মধ্যে কি চলছে, আপনি কি চাচ্ছেন, কি পাচ্ছেন না, এগুলো আসলে আপনিই জানেন। আপনার কষ্ট বা আপনার ব্যথা, এগুলো আসলে আরেকজন অনুভব করতে পারবে না। কারণ আমরা যারা প্লেয়ার আছি, আমি তো আসলে অনেকের থেকে ভালো আছি, বাট আবার যারা ভালো আছে তাদের থেকেও ভালো থাকতে পারতাম। ব্যাপারটা এইরকমভাবেই আমরা জাজমেন্টাল হই। কিন্তু আমার মনে হয় যে ফ্যামিলি তো অবশ্যই আছে, এছাড়া আমি বিভিন্নভাবে আমাকে মোটিভেট রাখার চেষ্টা করতাম। একজন পুরুষের সফলতার চাবিকাঠি ধরা হয় তার সহধর্মিণীকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে আপনার এই চলার পথে আসলে আপনার সহধর্মিণীর প্রভাব কতটুকু? হ্যাঁ, ওর প্রভাব আছে। ও আসলে ক্রিকেট খুবই কম বোঝে, খুবই কম বোঝে এবং ও আসলে খুবই পজিটিভ মানুষ এবং নিউট্রাল মানুষ। এটা একটা সুবিধা যে আপনি ভালো খেলে আসলেও নিউট্রাল, খারাপ খেলে আসলেও নিউট্রাল। তো এটা একটা সুবিধা একটা কাপলের জন্য, একটা হাজব্যান্ড ওয়াইফের জন্য, যে সব সময় বাসাটা একই রকম সিচুয়েশনে থাকে। এটা একটা ভালো জিনিস। বাট আমি কষ্ট পেলে তারাও কষ্ট পাচ্ছে। সামনে ফুটবল বিশ্বকাপ, হ্যাঁ, সবাই এখন ফুটবলে মেতে উঠবে, তো আপনি আসলে আপনার সেরা দল? আসলে আম্মু স্পেন সাপোর্ট করতো। এখন স্পেন সাপোর্ট করার অন্যতম কারণ ছিল স্পেনের ছেলেগুলো অনেক সুন্দর দেখতে, হ্যান্ডসাম। তো আম্মু বলতো যে এরা গায়ে গঠন মঠন ভালো, তো এদের সাপোর্ট করা যায়। তো আবার আব্বু করতো ব্রাজিল। তো পরবর্তীতে আর্জেন্টিনাতে ফেরত আসছে। তো আমি আর্জেন্টিনা করতাম, কারণ মেসিকে আমি খুব পছন্দ করতাম। তো মেসিকে পছন্দ করার কারণে আমি যত ফ্র্যাঞ্চাইজি যেই খেলাগুলো আছে ওদের বা ইংলিশ লিগগুলো আছে, যেমন বার্সাতে পছন্দ করতাম, পিএসজি পছন্দ করতাম, পরে ইন্টার মিয়ামি পছন্দ করতেছি শুধুমাত্র মেসির কারণে। এখন বয়স ক্রিগিনফোতে যা দেখলাম 33 বছর। আপনার বন্ধু তাসকিন, লিটন, সতীর্থ যারা আছেন তারা খেলে যাচ্ছেন, হ্যাঁ, অদম্য পারফরমেন্স করে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, হয়তো আপনার সাথে সেই সুযোগটা দেওয়া হলে আপনিও করতেন। হ্যাঁ, তো আপনি আসলে জাতীয় দলে ফেরার স্বপ্নটাকে কিভাবে? সোশ্যাল মিডিয়াতেও বা সিলেকশনের ব্যাপারটা হয় যে ওর বয়স হয়ে গেছে বা এরকম, কিন্তু বাট হিসাব করে দেখলে যে দে আর কলিগস, আমার একসাথে সবাই, আমরা তাসকিন, লিটন, আমরা সৌম্য, সবাই কিন্তু আমরা একই এইজের। সো দে আর প্লেইং ভেরি গুড, আর আমিও খেলছি, চেষ্টা করছি ভালো করার। সো আমি তাদের সাথে আরও 5-7 বছর অবশ্যই খেলতে চাই ন্যাশনাল টিমে। গত বিপিএলে ধরে নিলাম যে আপনার একটা বাজেভাবে আঙ্গুল তোলা হয়েছে এবং একটা
একটা অন্য রকমের ঘটনা ঘটেছে। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আর একটা বিষয় হচ্ছে ওই সময়েই আসলে আমরা বিশ্বকাপে খেলতে গেলাম না, আমাদের দল গেল না। অ্যাজ এ ক্রিকেটার হিসাবে কতটুকু মানে আপনার এই আমার মনে হয় একটা মিসকমিউনিকেশনের মানে মধ্যে আমি পড়ে গেছি, যেটার আমার কাছে মনে হয় বলির পাঠা যেটাকে বলে, এরকম টাইপের একটা সিচুয়েশনে আমি পড়েছি। তো সেটা আসলে আমার জন্য ভালো ছিল না, খুবই অসম্মানের ছিল এবং আমি খুবই মোরালি ডাউন হয়ে গিয়েছিলাম এবং আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে থাকতাম এবং আমি খুব ভালো সিচুয়েশনে ছিলাম না। তো ওই সময় আমি ফিনান্সিয়ালি খুবই বাজে কন্ডিশনে ছিলাম, আমি বিপিএল খেলছি না, ওইটার কারণে প্রিমিয়ার লিগে আমার অর্থদণ্ড হচ্ছে এবং পরবর্তীতে বিপিএল খেলতে মানে 1.5-2 বছরে আমার কোনো অ্যামাউন্ট আমি পাচ্ছিলাম না। তো আমি ফিনান্সিয়ালি খুব একটা বাজে কন্ডিশনে ছিলাম। তো এটা আসলে আমার জন্য ভালো সময় যায়নি এবং ওটা আমি ওভারকাম করতেও অনেক সময় লেগেছে, এখনও লাগছে যে ওটা আমি কিভাবে রিকভারি করব। আপনার জন্য শুভকামনা। হ্যাঁ, আপনার যাত্রা শুভ হোক, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাটা পূরণ হোক, এই কামনাই করছে। দর্শক, এটিএন নিউজের বিশেষ আয়োজন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস 100% অর্গানিক্স 16 মিনিটসের আজকের এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। Kaji and Kaji Tea presents 100% organic 16 minutes.